নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ বৈষ্ণব এডুকেশনাল স্টোরি। আজকে আমি এসটিপিজিটির হিস্ট্রির দ্বিতীয় টপিক সোর্সেস অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এর লিটারারি আর্কিওলজি অ্যান্ড ফরেন অ্যাকাউন্টস অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস এর উপাদান অর্থাৎ সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান এবং বৈদেশিক উপাদান বা বিবরণ নিয়ে আলোচনা করব। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, এই উপাদানটিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে আর্কিওলজি সোর্সেস, আরেকটি হচ্ছে লিটারারি সোর্সেস। আর্কিওলজিক্যাল সোর্সেসকে আবার অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদানকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে লেখমালা অর্থাৎ ইনস্ক্রিপশন, দ্বিতীয়টি হচ্ছে মুদ্রা অর্থাৎ কয়েন্স, তৃতীয়টি হচ্ছে প্রাচীন স্মৃতিসৌধ ও স্থাপত্য ভাস্কর্য। আর লিটারারি সোর্সকে অর্থাৎ সাহিত্যিক উপাদানকে দুটি ভাগে ভাগ করা যায়। ইন্ডিজিনিয়াস লিটারারি অর্থাৎ দেশীয় সাহিত্য, আর হচ্ছে ফরেন অ্যাকাউন্টস অর্থাৎ বৈদেশিক বিবরণ। আজকে আর্কিওলজিক্যাল সোর্সেস এই বিষয়টা প্রথমে জানবো আমরা। আর্কিওলজির সোর্সেস বা প্রত্নতাত্ত্বিক উপাদান কী? প্রত্নতাত্ত্বিক খনন অর্থাৎ আর্কিওলজিক্যাল এক্সকাভেশন এর মাধ্যমে অধিকাংশ সময় মাটির তলা থেকে কখনো কখনো মাটির উপরেও অতীত দিনের তৈরি বা অতীতে ব্যবহার করা যেই সব জিনিসপত্র আবিষ্কৃত হয় তাকে প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্সেস বলে। আবার বলছি, আর্কিওলজিক্যাল সোর্সেস বা প্রত্নতাত্ত্বিক উপাদান কি? প্রত্নতাত্ত্বিক খনন বা আর্কিওলজিক্যাল এক্সকাভেশন এর মাধ্যমে অধিকাংশ সময় মাটির তলা থেকে কখনো কখনো মাটির উপরেও অতীত দিনের তৈরি বা অতীতে ব্যবহার করা যেই সব জিনিসপত্র আবিষ্কৃত হয় তাকে প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্সেস বলে। তারপর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানকে পাওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয় কি? এক হচ্ছে এক্সপ্লোরেশন অর্থাৎ অনুসন্ধান করা, দ্বিতীয় হচ্ছে এক্সকাভেশন অর্থাৎ খনন করা। আর এক্সপ্লোরেশন কি? এক্সপ্লোরেশন হচ্ছে অনুসন্ধান মানে খোঁজ করা, আর এক্সকাভেশন মানে খনন দুইটিভাবে হয়। একটি হচ্ছে হরিজন্টাল, আরেকটি হচ্ছে কি ভার্টিক্যাল বা উল্লম্বভাবে। নেক্সট, এক্সপ্লোরেশন বা অনুসন্ধান কিভাবে শুরু হয়? 1920-এর দশকে তখন ভারতবর্ষের ব্রিটিশ শাসন চলছে। সেই সময়ে ভারতবর্ষের আর্কিওলজি বিভাগের প্রধান যার নাম স্যার জন মার্শাল, তিনি ভারতের বাঙালি প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক রাখাল দাস ব্যানার্জিকে গুরুদায়িত্ব দিয়েছিলেন। স্যার জন মার্শাল রাখাল দাস ব্যানার্জিকে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত সিন্ধু নদকে কেন্দ্র করে আপনার একটি অনুসন্ধান চালান এই কথা বলেছিলেন। কারণ জন মার্শাল জানত যে মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারত আক্রমণ করেছিলেন এবং বেশ কিছু রাজ্য তিনি দখল করেছিলেন। তিনি যেসব রাজ্য দখল করেছিলেন সেসব রাজাদের হারিয়ে এবং সেই রাজ্যগুলিতে তিনি বিজয় স্তম্ভ তৈরি করেছেন। যদি সেই বিজয় স্তম্ভ পাওয়া যায়
তাহলে তাহলে হয়তো ইতিহাসকে আরও নতুনভাবে জানা যেতে পারে। এই আশঙ্কা থেকেই সার্জেন্ট মার্শাল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু যখন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তার দল নিয়ে অনুসন্ধান শুরু করলেন, তখন তিনি আলেকজান্ডারের কোনো বিজয়স্তম্ভ খুঁজে পেলেন না। যা পেলেন তা হলো একটি মাটির ঢিপি। তারপর শুরু হলো খনন কার্য, এবং খনন করতে করতে তিনি পেলেন একটি বুদ্ধের মূর্তি। তারপর তিনি ভাবলেন হয়তো এর নিচেও কিছু আছে। এভাবে খনন করতে করতে আবিষ্কৃত হলো একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ, যার নাম মহেঞ্জোদারো শহর। তারপর এক্সকেভেশন বা খনন কার্য যখন শুরু হয়, তখন প্রথম দিকে হয়তো দয়ারাম সাহানি নামে একজন ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক খুঁজে পেলেন হরপ্পা নামের একটি প্রাচীন শহর, যেটি 1921 সালে, এবং পরে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় খুঁজে পেলেন যেটি মহেঞ্জোদারো 1922 সালে। মহেঞ্জোদারো নামে 1922 সালে একটি প্রাচীন শহর ধ্বংসাবশেষ। এইভাবে বিভিন্ন প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন দিক থেকে খনন কার্য করেন, দুভাবে, একটি ভার্টিক্যাল বা উল্লম্বভাবে, আর একটি হরিজন্টাল বিস্তৃতভাবে। এখানে খনন কার্য করে তারা এইগুলি সূক্ষ্মাতি সূক্ষ্ম রেকর্ড করে রাখে এবং ফটোগ্রাফিও করে রাখে। নেক্সট, প্রত্নতাত্ত্বিক উপাদান বা লেখমালা অর্থাৎ ইনস্ক্রিপশান। এই প্রত্নতাত্ত্বিক উপাদান মানে আর্কিওলজিক্যাল সার্ভের লেখমালার থেকেও কিছু গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। যেমন লেখমালা বা ইনস্ক্রিপশান নিয়ে গবেষণাকে বলা হয় এপিগ্রাফি। কি বলা হয়? এপিগ্রাফি। লেখ বা লিপি প্রাচীন ভারতে খোদিত অবস্থায় পাওয়া গেছে, যেমন শিলের উপর, পাথরের স্তম্ভে, শিলাখণ্ডে, তামার প্লেটে, মন্দিরের দেয়ালে, দেবমূর্তির উপর প্রভৃতিতে। লেখ বা লিপিগুলি প্রাচীন ভারতের ধর্মীয় জীবন ও বিশ্বাস, কোনো রাজার প্রশাসন, সন, তারিখ, রাজ্যের আয়তন, আইন সংহিতা, যুদ্ধ ও শান্তিনীতি, প্রতিবেশী দেশের সঙ্গে সন্ধি চুক্তি, বাণিজ্যিক চুক্তি ইত্যাদি সম্পর্কে ধারণা দেয় এই লেখমালাগুলি থেকে। বিষয়বস্তুর দিক থেকে লেখমালাগুলিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই লেখমালাগুলির মাধ্যমে কিন্তু ইতিহাস তৈরি করা হয়েছিল। যেমন এই লেখমালাগুলির মধ্যে হচ্ছে ধর্মলিপি, শাসনতান্ত্রিক লিপি, প্রশস্তিবাচক লিপি, দানসূচক লিপি, স্মরণসূচক লিপি, ব্যক্তিগত লিপি প্রভৃতি। প্রাচীন ভারতের লেখমালার মধ্যে উল্লেখ করা যায় হরপ্পার প্রাপ্ত একটি সিল, যদিও তার পাঠোদ্ধার এখনও করা সম্ভব হয়নি। তারপর সম্রাট অশোকের আমলে প্রাকৃত ভাষায় বা ব্রাহ্মী লিপিতে। তারপরে শক রাজা রুদ্র দামনের জুনাগড় প্রস্তর লিপি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি লিপি, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি, তারপর গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি, ভুগাসকই শিলালিপি। ভুগাসকই শিলালিপি এটি হচ্ছে এশিয়া মাইনরে প্রাপ্ত, অর্থাৎ তুর্কিস্তান, যেটা বর্তমানে তুর্কিস্তান প্রভৃতিতে। এই শিলালিপিতে ভারতবর্ষের আর্যদের আগমন বিষয়ে জানা যায়, বা বিভিন্ন রাজাদের কাহিনী তাদের শিলালিপির মাধ্যমে বিস্তৃত আকারে জানা যায়, যেটা ঐতিহাসিকরা এখান থেকে খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে ইতিহাস রচনার জন্য এগুলি প্রয়োগ করেছেন। এই ইনস্ক্রিপশান খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, কারণ এগুলির মাধ্যমেই আমরা বা ঐতিহাসিকরা ইতিহাস লিখতে উদ্বুদ্ধ হয়। তারপর নেক্সট পার্ট আসছে মুদ্রা বা কয়েন্স। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে মুদ্রা বা কয়েন্স হচ্ছে মুদ্রা সংক্রান্ত গবেষণাকে বলা হয় নিউমিস্টিমেটিক্স, যা
যা প্রাচীন ভারতের সোনা, রূপা, তামা ও সীসা এইসব ধাতুর মুদ্রা প্রচলিত ছিল। এই মুদ্রাগুলি কীরকম ছিল? সোনা, রূপা, তামা, সীসা এই ধরনের মুদ্রা। এই মুদ্রা প্রাচীন ভারতের কোনো রাজা বা রাজবংশের শাসনকাল, আর্থিক সমৃদ্ধি, সাম্রাজ্যের বিস্তার, ধর্মীয় ভাবনা, প্রতিবেশী দেশের সাথে বাণিজ্যিক যোগাযোগ ইত্যাদি জানতে সাহায্য করে। প্রত্নতাত্ত্বিক উপাদানের এই মুদ্রার মধ্যে রাজাদের আর্থিক অবস্থাও খুব ভালো করে জানা যায়, কারণ তারা যখন সোনার কয়েন তৈরি করেছিলেন তখন বোঝা যায় যে ওই রাজার সময়ে আর্থিক অবস্থা খুবই শক্তিশালী ছিল। আর যখন কপার বা তামার মুদ্রা ব্যবহার করা হয় তখন দেখা যায় যে তাদের আর্থিক অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ে, বা সোনার মধ্যে যদি খাত মিশানো হয় তখনও বোঝা যায় আর্থিক অবস্থা কিছুটা দুর্বল ছিল। এতেও ইতিহাস রচনার ক্ষেত্রে কিছুটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রাচীন স্মৃতিসৌধ বা স্থাপত্য ভাস্কর্য, অর্থাৎ মনুমেন্টস, আর্কিটেকচার আর স্কাল্পচার। যেমন প্রাচীন নগর, মঠ, মন্দির, দুর্গ, অট্টালিকা, ধ্বংসাবশেষ, স্তম্ভ, প্রাচীন শিল্পকলা ইত্যাদি প্রাচীন ইতিহাস জানতে বেশি সাহায্য করে। তারপর প্রাচীন স্মৃতিসৌধ বা স্থাপত্য ভাস্কর্য থেকে বিশেষ যুগের শিল্পকলা, ধর্ম, অর্থনৈতিক চিত্র পাওয়া যায়। এইগুলির মাধ্যমেও ঐতিহাসিকরা ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কারণ দেখা যায় যে এই মুদ্রা এবং স্মৃতিসৌধ বা ভাস্কর্য স্থাপত্যের মধ্যে অনেকগুলি লিখিত রূপ পাওয়া যায়, যেগুলি হয়তো প্রাকৃতিক ভাষা, হয়তো সংস্কৃত ভাষা, হয়তো ব্রাহ্মী ভাষাতে লেখা আছে। তো ঐতিহাসিকরা এগুলি পাঠোদ্ধার করেন এবং এগুলির মাধ্যমে তারা ওই সময়ের রাজাদের কাহিনীও বিস্তারিত জানতে পারেন এবং ইতিহাস লিখতে সহযোগিতা হয়। তারপর নেক্সট সাহিত্যিক উপাদান। এবার হচ্ছে সাহিত্যিক উপাদান। এই সাহিত্যিক উপাদানের মধ্যে দেশি সাহিত্য, যেমন ইন্ডিজিনিয়াস লিটারেচার, এর কিছু সীমাবদ্ধতা আছে। যেমন দেখেন, এই ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে, প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে ভারতীয় সাহিত্য কিছুটা গুরুত্বপূর্ণ হলেও তবু একটু তার সীমাবদ্ধ থাকে। যেমন খ্রিস্টপূর্বের ষষ্ঠ শতকের পূর্ববর্তী যুগের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি। খ্রিস্টপূর্ব 6 শতকের পূর্ববর্তী যুগের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি এই দেশীয় সাহিত্যে। যেমন প্রাচীন ভারতের প্রকৃত ইতিহাসধর্মী গ্রন্থের অভাবও থাকে, সেখানে সেরকম কোনো গ্রন্থ লেখেনি। শৈল্পিক সীমাবদ্ধতা, যেমন সামাজিক দায়িত্ববোধ প্রবল থাকায় অনেক সময় সাহিত্যকর্ম শিল্পমান হারিয়েছে, হয়ে উঠেছে প্রচারধর্মী। হয়তো দেখবেন আঞ্চলিকতা বা সংকীর্ণতা কারণেও সার্বজনীনতা কমে গেছে দেশীয় সাহিত্যে। জাতীয়তাবাদ পক্ষপাতের কারণেও অনেক সময় বাস্তবতাকে অতিরঞ্জিত বা একপেশে করে উপস্থাপন করা হয়েছে। সুতরাং প্রবৃত্তি সীমাবদ্ধ থাকার কারণে দেশীয় সাহিত্য ইতিহাস রচনার গুরুত্ব কিছুটা হারিয়েছে। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে তিনি বলেছেন, প্রাচীন ভারতীয়দের মধ্যে ইতিহাস রচনা বা ইতিহাসের চেতনা বা ইতিহাস বোধের অভাব ছিল না। আসলে অভাব ছিল বিভিন্ন তথ্যের সাহায্যে প্রকৃত সাহিত্য গুণসম্পন্ন ইতিহাস রচনার উৎসাহ ও ইচ্ছার। কারণ প্রাচীন ভারতের যে ভারতীয় ঐতিহাসিকরা ছিল, তারা সেরকম কোনো গুরুত্বপূর্ণ গ্রন্থ লেখেনি। যেগুলি লিখেছে হয়তো সেগুলি পক্ষপাত করে লিখেছে, তাই নিরপেক্ষ ঐতিহাসিকরা সেগুলিকে সঠিকভাবে মান্য দিতে পারেনি, কারণ সেখানে ভুল ত্রুটি দেখেছে। সবগুলি বিচার করে এই ইতিহাস লিখতে হয়। আমাদের সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্যের গুরুত্ব কিছুটা সীমাবদ্ধতা থেকেই যায়। তবুও আমাদের এই দেশীয় সাহিত্যের মধ্যে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলির মধ্যে প্রথমত দেখা যায়
যেমন মহাকাব্য, তারপরে দেখা যায় কিছু সাহিত্য, তারপর হচ্ছে পুরাণ। পুরাণের মধ্যে হচ্ছে প্রধান পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো অগ্নি পুরাণ, ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, পদ্ম পুরাণ, ভগবত পুরাণ, বরাহ পুরাণ, নারদ পুরাণ, কুর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ প্রভৃতি পুরাণ। এই 18টি পুরাণ থেকে বিভিন্ন রাজবংশের উৎপত্তি, রাজাদের বংশ তালিকা, রাজাদের কার্যকলাপ, প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থা, বিভিন্ন নদ নদী, পাহাড় পর্বত, প্রাচীন শহর প্রভৃতি সম্পর্কে জানা যায় এই পুরাণগুলি থেকে। ঐতিহাসিকরা এই পুরাণগুলি থেকেও ইতিহাস খোঁজার অনেক চেষ্টা করেছেন এবং সেগুলি থেকে ইতিহাস খুঁজেও পেয়েছেন। তারপর কিছু আছে স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্র, যেমন উল্লেখযোগ্য স্মৃতিশাস্ত্রগুলির মধ্যে যেমন মনুস্মৃতি, নারদ স্মৃতি, যজ্ঞবল্ক্য স্মৃতি, বৃহস্পতি স্মৃতি প্রভৃতি। প্রাচীন ভারতের সামাজিক রীতিনীতি, এই স্মৃতিগুলির মধ্যে রীতিনীতি উল্লেখ আছে, বিভিন্ন সামাজিক সমস্যাবলী, রাষ্ট্রীয় কর্তব্য, বিভিন্ন বর্ণের মানুষের নিজ নিজ কর্তব্য, দেওয়ানি ও ফৌজদারি আইনসমূহ প্রভৃতি সম্পর্কে জানা যায় এই স্মৃতিশাস্ত্রগুলি থেকেও। ঐতিহাসিকরা এই স্মৃতিশাস্ত্র থেকেও অনেক ইতিহাস খোঁজার চেষ্টা করেছেন এবং পরবর্তী সময়ে তারা ইতিহাস খুঁজেও পেয়েছেন, মিলও পেয়েছেন। তারপর কিছু বৌদ্ধ ও জৈন গ্রন্থ থেকেও ইতিহাস খোঁজার চেষ্টা করেছেন। যেমন বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে হচ্ছে বৌদ্ধদের শ্রেষ্ঠ গ্রন্থ যেটা ত্রিপিটক, 3টা পিটক, যেটা শুদ্ধ পিটক, বিনা পিটক ও অভিধর্ম পিটক। তারপরে দীপবংশ, তারপর মহাবংশ, জাতক প্রমুখ পালি ভাষা রচিত। কিন্তু পালি ভাষা রচিত এই বৌদ্ধ ধর্মের উল্লেখযোগ্য সাহিত্যগুলি থেকে ইতিহাস খোঁজার চেষ্টা করেছেন এবং তা পেয়েছেনও। তারপর জৈন গ্রন্থ হচ্ছে ভগবতী সূত্র, যেগুলি প্রাকৃত ভাষায় ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্র, মেরুতুঙ্গ রচিত প্রবন্ধ চিন্তামণি প্রমুখ উল্লেখযোগ্য। এই জৈন গ্রন্থগুলি থেকেও ঐতিহাসিকরা বিভিন্ন রাজাদের কাহিনী, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের ধর্মীয় ব্যবস্থা সবগুলি জানা যায়। এই বৌদ্ধ ধর্মের যে সমাজের মধ্যে কী পরিস্থিতিতে ধর্ম বিচরণ করছে বা সমাজ কীরকমভাবে পরিচালিত হচ্ছে এই ব্যবস্থাগুলিও জানা যায়। তারপর এগুলি থেকে সমকালীন যুগের সমাজ, অর্থনীতি, পণ্য ব্যবস্থাও জানা যায়। ধন্যবাদ। তারপর কিছু ধর্মনিরপেক্ষ গ্রন্থ যেমন সেকুলার টেক্সট, লেখক এবং কিছু গ্রন্থের নাম আমি দিয়েছি। যেমন পাণিনি লেখা অষ্টাধ্যায়ী, পতঞ্জলির লেখা মহাকাব্য, কটিলের লেখা অর্থশাস্ত্র, কামানন্দক নীতিসার, বৎসায়ন কামসূত্র, কালিদাসের রঘুবংশ, কালিদাসের আরেকটা আছে মালবিকাগ্নিমিত্রম, তারপরে অভিজ্ঞান শকুন্তলম ইত্যাদি। আর বিশাখদত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম, মুদ্রা রাক্ষস, বাণভট্ট হর্ষচরিত, সন্ধ্যাকরনন্দের রামচরিত, কলহনের রাস্তারঙ্গিনী। এই গ্রন্থগুলি সেকুলার বা টেক্সট অর্থাৎ ধর্মনিরপেক্ষ গ্রন্থ ছিল। এগুলি কোনো ধর্মকে পক্ষপাতিত্ব করেনি। কিন্তু এই এতগুলি গ্রন্থের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ যেমন কলহনের রাস্তারঙ্গিনী, যেটা কাশ্মীর ইতিহাস জানা যায়, এটি থেকে বেশি গ্রহণ করেছেন ঐতিহাসিকরা, কারণ এটি ছিল নিরপেক্ষ
এবং সুন্দর ও সমস্ত জাতি, নিম্ন শ্রেণী, উচ্চ শ্রেণী, রাজা, সমস্ত সমাজের নিরপেক্ষভাবে বিচার করে এই গ্রন্থটি রচনা করা হয়েছে কলহন। তারপর বৈদেশিক বিবরণ। এই বৈদেশিক বিবরণ অর্থাৎ ফরেন অ্যাকাউন্টস, আমি এখানে একটু ছোট করে দিয়েছি, তবু আপনারা দেখবেন আর একটু পারলে বাড়াবেন। বৈদেশিক বিবরণ হচ্ছে ফরেন অ্যাকাউন্টসে আছে গ্রিক বিবরণ, যেমন চীনা বিবরণ ও আরব বিবরণ। গ্রিক বিবরণের কিছু উল্লেখযোগ্য বই যেমন হেরোডোটাসের হিস্টোরিস, মেগাস্তেনিসের ইন্ডিকা, টলেমির জিওগ্রাফি, প্লিনির ন্যাচারাল হিস্ট্রি প্রমুখ প্রভৃতি। চীনা বিবরণের মধ্যে আছে ফাহিয়ানের ফোকইউকি, হিউয়েনসাংয়ের সিইউতি, তারপরে আরবি বিবরণ আছে আল বিরনির, তোয়াকিক, এই হিন্দ। এইগুলি বৈদেশিক সাহিত্য হিসাবে ইতিহাস রচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই বৈদেশিক বিবরণ যেমন বৈদেশিক অ্যাকাউন্টসের মানে অর্থাৎ ফরেন অ্যাকাউন্টসের কিছু গুরুত্বপূর্ণ বুক পরেও ঐতিহাসিকরা ভারতের সম্পর্কে ইতিহাস জানার চেষ্টা করেছেন। সেগুলির মধ্যে গ্রিক বিবরণ, চীনা বিবরণ এবং আরব বিবরণের মধ্যে এগুলি যুগে আমি যেগুলো দিয়েছি সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, হয়তো আরও আছে, আমি যতটুকু পারার চেষ্টা করেছি। ধন্যবাদ।